শুনুন, আপনাকে আমি আগেও বলছি, শিক্ষক আপনি, কলেজে আমার বাড়িতে নয়। ও আচ্ছা, মনে মনে তো তোমার শয়তানিতে ভরা। এই জন্যই তো একজন পুরুষ মানুষের ঘরে অনুমতি ব্যতীত ঢুকে তার ইজ্জত লুটতে যাচ্ছিলে। ভাগ্যিস পুরুষটা নিজেকে সামলে নিয়েছিল, না হলে সে দুর্বল হলে তো তার মান ইজ্জত সব ধুলোয় মিশে যেত। আশা দাঁতে দাঁত চাপলো। বুঝলো এই খোটা তার আজ জীবন শুনতে হবে। আশা রাগে কটমট করতে করতে লিখলো, আপনি একটা ফালতু লোক। সুজন রাগে ইমোজি দিল। আপনার ইজ্জত লুট হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, ফালতু লোক। সুজন চোখ বড় বড় করা ইমোজি পাঠালো, সঙ্গে সঙ্গে ফোন আসলো। আশা অফলাইন হয়ে গেল, হাফ ছেড়ে বাঁচলো। বড্ড সাহস দেখিয়ে ফেলেছে সে আজ। এরপর সুজন স্যার তাকে আস্ত রাখবে কিনা কে জানে, আর কতদিন তাকে এই খোটা শুনতে হবে কে জানে। কোন কুক্ষণে যে সে ও বাড়িতে গিয়েছিল। ছ্যাঃ। রাত অনেক হওয়ায় আশা তাসফিকে তখন চেয়েও ফোন দিতে পারেনি। দাঁড়াও। পেছন হতে পুরুষালী কণ্ঠ শুনে আশা থমকে দাঁড়ালো, চোখ খিচে বন্ধ করে নিল। ইস, দেখে ফেলেছে তাকে, আজ আর রক্ষে নেই বোধহয়। আশার ঘুরে দাঁড়ানো হলো না। সুজন দ্রুত কদম ফেলে তার সামনে এসে দাঁড়ালো। করিডর পুরো ফাঁকা। আশা দৌড় দেওয়ার সুযোগটাও পেল না। সুজন চোয়াল শক্ত করে শুধালো, কাল কি যেন বলেছিলে আমায়, আবার বলো তো। আশা আমতা আমতা করতে লাগলো। প্রশ্রয় দিয়েছি বলে সাহস বেশি বেড়ে গিয়েছে, তাই না? আশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন আবারও ধমক দিয়ে বলল, কল করেছিলাম, ধরনি কেন? উত্তর দাও। রাবিশ। আশা ভয় পেয়ে কেঁপে উঠল। সত্যি তার সাহসটা একটু বেশি বেড়ে গিয়েছে। তার তো এতটা বার বাড়া একদমই উচিত হয়নি। সে নিজেকে শুধরে নেবে। আশা, আচমকা স্বরনীতির ডাক শুনে আশা যেন প্রাণ ফিরে পেল। আশার পানে একবার চেয়ে সুজন হন হন করে সে স্থান ত্যাগ করলো। স্বরনীতি এগিয়ে এসে বলল, কি রে, কি করছিলি? আশা বৃথা হাসার চেষ্টা করে বলল, ওই কালকের ঘটনা স্যারের থেকে শুনলাম। স্বরনীতি আর ঘাটালো না। এমনিতেই কাল আরাধ্যর ব্যাপারটা তারা কেউ এখনো হজম করে উঠতে পারেনি। ছেলেটা হঠাৎ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কল্পনাতেও ভাবতে পারেনি। তাসবি সোফার সঙ্গে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ ইনায়া এসে বসলো তার সামনের সোফায়। তাসবি মাথা তুলে চাইল। ইনায়া কটাক্ষ করে বলল, এত কাহিনী করে আবারও ফিরে এলে বাবা, দম আছে তোমার, বলতেই হবে। তাসবি মুচকি হেসে বলল, কি করব বলুন ভাবি, আপনার দেওর যে পরিমাণে চাপ দিচ্ছিল, না এসে উপায় আছে বলুন? না এলে সে আমায় গুম করে দিতেও দ্বিধা করতো না, বুঝলেন? নিজের ভালো কে না চায় বলুন? এই যে দেখুন না, কাল আপনি কেমন শাশুড়ি মার ধমক খেয়ে সুরসুর করে বাপের বাড়ি ছেড়ে এলেন। নিজের ভালো চেয়েই তো। কে চায় বলুন তো অযথাই ঝামেলায় জড়াতে? আমি তো আর আপনি নই, তাই না? ইনায়া চোয়াল শক্ত করে নিল। এসেছিল মেয়েটাকে একটু টাইট দিতে, কিন্তু এই মেয়ের মুখ দিয়ে তো কোনো ফুল ঝড়ি নয়, বোমা ফাটে। সে তো ভুলেই গিয়েছিল। অসহ্য। ইনায়া উঠে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে তাসবি মুচকি হাসলো, কটাক্ষ করে পিছু ডেকে বলল, আরে ভাবি, যাচ্ছেন কেন? একটু বসুন না, একটু গল্প গুজব করি। ইনায়া একবার তাসফির পানে চোখ গরম করে চেয়ে উপরে উঠে গেল। অসভ্য মেয়ে। তাসবি তাতে শব্দ করেই হেসে দিল। কি অদ্ভুত, তার কালকের বিষয়টা নিয়ে মন খারাপ করা উচিত, কিন্তু তার মাঝে কোনোটাই অনুভব হচ্ছে না। বরং সে নিস্তব্ধ আর তার কলেজ ছাড়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। মন খারাপ হবেই বা কেমন করে? তার ডাক্তার সাহেব তো তার সুযোগটাই রাখেনি। মাহিনদের বাসার সামনে আসতেই বাসন্তী রিক্সা থামাতে বলল। ভাড়া মিটিয়ে সে নেমে পড়ল। বাসন্তীর মনের মাঝে হঠাৎ কেমন যেন অদৃশ্য ভয় বাসা বেঁধেছে। চিন্তায় কপালে চামড়ার দীর্ঘ ভাঁজ পড়েছে। তার ভয়ের কারণটা অহেতুক নয়। বাসন্তীর পরিবারের ব্যাপারে মাহিনের বাবা বোন কেউই কিছু জানে না। আবেদা বেগম কিছু জিজ্ঞেস করলেও বাসন্তী যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। নাটকতা তার কতদিন চালাতে হবে বাসন্তীর? মাহিনকে আজই বলে দিতে হবে যা বলার। সে শুধু শুধু অহেতুক ঝামেলা করতে চায় না। দোতলায় উঠে কলিং বেল বাজাতেই পারুল এসে দরজা খুলে দিল। বাসন্তীকে দেখেই তার চোখ চকচক করে উঠল। পারুল চেঁচিয়ে উঠল, বলল, মা দেখো, ভাবি এসে পড়েছে। ইয়াহু, ভাইয়া তোমার হবু বউ এসে পড়েছে, দেখো।
মাহিন সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে বের হয়ে এলো। বাসন্তীকে দেখে মাথা চুলকালো। সে ভেবেছিল এতটা দেরি হলো বাসন্তী বোধহয় আজ আর আসবে না। তার পরনে লুঙ্গি টি শার্ট। সঙ্গে সঙ্গে আবারও সে রুমের ভেতর ঢুকে গেল। বাসন্তীর ভীষণ লজ্জা লাগছে। সে প্রথমে আবেদা বেগমের কাছে যেতে চাইল। আবেদা বেগম তখন কিচেনে ছিলেন। ভদ্র মহিলা এখন অনেকটাই সুস্থ। তিনি চাইছিলেন এই সুযোগে বাসন্তীর বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা পাকা করে ফেলতে। আবার কখন অসুস্থ হয়ে পড়েন বলা তো যায় না। বাসন্তী তার কাছে গিয়ে কুশল বিনিময় করলেন। আবেদা বেগম হাতের কাজ শেষ করে তাকে নিয়ে সোফায় বসালো। পারুল শরবত এনে রাখলো টেবিলে। তিনি বললেন, দেখ মা, বয়স তো অনেক হলো, আর কতকাল একা একা থাকবো বলো? তুমি চলে এলেই আমি শান্তি পাই। একটু হাল ছেড়ে বাঁচছি। মেয়েটাকেও আমার আবার পরের ঘরে পাঠানোর সময় এলো বলে। আমি বুড়ো মানুষ একা আর কত দিক সামলাবো। আমি চাচ্ছিলাম তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলতে আর কি। নিজের বিয়ের কথা শুনতেই পারুল রেগে বলল, মা, আগে ভাইয়ার বিয়ে হোক, তারপর আমারটা নিয়ে ভাববে। আমাকে তাড়াতে এত পায়তারা কেন তোমার? ভদ্রমহিলা মেয়ের দিকে চোখ গরম করে চাইলেন। আবেদা বেগমের কথায় বাসন্তীর ইতস্ত লাগছে খুব। সে এখন কি বলবে? আবেদা বেগম বোধহয় তার মনোভাব বুঝতে পারলো। হাতের ইশারা করে বলল, তুমি বরং ছেলেটার সঙ্গে আগে একটু কথা বলে নাও, কেমন? যাও, ও ঘরেই আছে। বাসন্তী লজ্জা সংকোচ নিয়ে মাহিনের রুমের দিকে পা বাড়ালো। একটা ছেলে রুমে যাওয়া তার জন্য ভারী দৃষ্টিকটু। যতই হোক, সময়টা তখন বিকেলের দিকে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তে শুরু করেছে। বাসন্তী বাড়ি থেকে বের হয়ে একটু মার্কেটে গিয়েছিল, তাতেই এতটা বেলা গড়িয়ে গিয়েছে। মাহিন তখন ওয়াশরুমে বুঝতে পেরে বাসন্তী বেলকনির দিকে পা বাড়ালো। উদাসীন ভঙ্গিতে আনমনি সে বাইরে তাকিয়ে রইল। ও, আপনি এখানে? মাহিনের কণ্ঠ পেয়ে সে পিছু ঘুরে চাইল। মাহিনের পরনে এবারে টি শার্ট ট্রাউজার। মাহিন এগিয়ে এলো। বাসন্তী জিজ্ঞেস করলো, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? দেখো সন্ধ্যা হয়ে আসছে, তোমার কথা বলা শেষ হয়ে দ্রুত বাড়ি ফিরতে হবে। আর তোমার মা কি বলছিল? দেখো, আমার মনে হয় এবার তোমার আন্টিকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। শুধু শুধু এত তাকে এত মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই, বলো? সত্যিটা তো সে একটা সময় জানবেই, তখন সে কষ্ট পাবে তোমার আচরণে। মাহিন তার নিকট আরো খানিকটা এগিয়ে এলো। সূর্য ইতিমধ্যে অস্ত গিয়েছে। চারপাশে অন্ধকারও গ্রাস করে নেবে খানিকক্ষণের মাঝেই। কোন সত্যির কথা বলছেন আপনি বাসন্তী? মাহিনের এতটা কাছে আসায় সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে শুধালো, এই এই যে তুমি আমাকে পছন্দ করো, এগুলো সব নাটক। মাহিন বাসন্তীর চোখে চোখ রাখলো। তার চোখের গভীরতা বিশাল। বাসন্তী তাতে ঠাঁই হারালো। মাহিন ফিসফিস করে বলল, পছন্দ নয় বাসন্তী, ভালোবাসা। বাসন্তীর বুক কেঁপে উঠল। তার আভাসে সে পেয়েছিল মাহিন তাই স্বীকার করছে। অজানা আশঙ্কায় সে বড্ড ভয় পাচ্ছে। দেখো মাহিন, একদম হেয়ালি করো না। তোমার এসব কথা ভালো লাগছে না। আন্টিকে সত্যিটা জানিয়ে দাও এবারে। মাহিন বাসন্তীর হাত চেপে ধরল। কাতর স্বরে বলল, দেখুন বাসন্তী, আমি কোনো হেয়ালি করছি না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আপনার বিয়ের আগে থেকে আমি মাকে যা বলছি সব সত্য। আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনি কি রাজি হবেন না? বাসন্তী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখো মাহিন, আবেগে ভেসো না। আমি একটা টিপসি মেয়ে, তাকে বিয়ে করবে এই সমাজ কখনো মেনে নেবে না। তুমিও পরে আফসোস করবে। তার চেয়ে বড় বিষয়, আমি তোমার থেকে বয়সে বড় মাহিন, এটা কখনো সম্ভব নয়। মাহিন অস্থির হয়ে উঠল। আমি এত সব জানি না বাসন্তী, আমার আপনাকেই চাই। প্লিজ আমায় ফিরাবেন না। তা হয় না। তুমি আমার থেকে আরও সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করো মাহিন। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি চাই না, আমি আপনাকেই চাই বাসন্তী। কেন বুঝতে পারছেন না? মাহিন অনেক অনুনয় বিনয় করলো। এক পর্যায়ে সে বাসন্তীর মুখটা নিজ দু হাতের আঁচলায় তুলে বোঝাতে চেষ্টা করলো। প্লিজ বুঝতে চেষ্টা করুন।
এসব সমাজ আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে আপনিই মূল। বাসন্তী মাহিনের হাত ছাড়িয়ে রুমের ভেতর চলে এলো, কিছুটা উচ্চ কণ্ঠে বলল, আমি ডিভোর্সি, বয়সে তোমার চেয়ে বড়। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে তার গ্যারান্টি কি মাহিন? তার চেয়ে বরং আমাদের আর না এখনই ভালো। বাসন্তী চোখ বন্ধ করতেই তার চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ধারা। আবেদা বেগম দরজার সামনে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে রইল। সে এসেছিল বাসন্তীকে ডাকতে। আবেদা বেগমকে সামনে দেখে বাসন্তী আরও ঘাবড়ে গেল। মাহিনও মাকে এখন একদমই আশা করেনি। আবেদা বেগম থমথমে কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি মাহিন? বাসন্তী এগিয়ে গিয়ে বলল, আসলে আন্টি, আমরা দুজন কেউ কাউকে ভালোবাসি না, সবটাই নাটক ছিল। আমায় ক্ষমা করে দেবেন আন্টি। বাসন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে এলো। মাহিন তার পিছু যেতে নিলে আবেদা বেগম ওকে থামিয়ে বলল, দাঁড়াও, ওকে যেতে দাও। মাহিন অস্থির কণ্ঠে বলল, মা তুমি বুঝতে পারছো না? আবেদা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি, আর একটা কথাও বলবে না তুমি। আর কিছু আমায় বোঝাতেও আসবে না। আবেদা বেগম নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ছেলে তার সঙ্গে এই প্রতারণা করতে পারলো, কষ্টে তার বুক ব্যথা করছে। ছেলেকে এই শিক্ষা দিয়েছে, বড় করেছেন তিনি, এতটুকু বিশ্বাস নেই ছেলে তার উপর। এই দুঃখে তিনি মূর্ছা যাচ্ছেন। মাহিন মেঝেতে মাথা নিচু করে বসে রইল। সব ঠিক করতে গিয়েও আবার সব কেমন এলোমেলো হয়ে গেল। বড্ড বেশি তাড়াহুড়া করে ফেললো না তো সে? আর একটু সময় নেওয়ার প্রয়োজন ছিল কি? একদিকে মা, অপরদিকে ভাই। পারুল কাকে সান্ত্বনা দেবে ঠিক বুঝে উঠতে পারল না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সবটা তার ছোট মস্তিষ্কের উপর দিয়ে গেল। রিকশায় চেপে সারাটা রাস্তা বাসন্তী নিঃশব্দে কান্না করতে করতে পার করলো। শত চেষ্টা করেও তার চোখের পানি আটকানো গেল না। কেন এত কষ্ট হচ্ছে তার? পুনরায় একই কাজ কেন করতে যাচ্ছিল সে কষ্টে হৃদয় বড্ড পীড়া দিচ্ছে। ওসমান বেলায় পৌঁছে বাসন্তী কোনো রকমে চোখের পানি মুছে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে এলো। কোনো প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না আপাতত। ইতোমধ্যে মাহিন অনেকবার ফোন করেছে তাকে, বাসন্তী একটাও রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিচ্ছু ভালো লাগছে না তার। নিস্তব্ধ সারাদিনে আর একবারও বাড়িতে ফেরেনি। তাসফি ফোন দিলেও রিসিভ করেনি, মেসেজ পাঠিয়েছে। সন্ধ্যার পর বাসায় এসে সব খুলে বলবো। তাসফি মেসেজ পাঠিয়েছিল তার বদলি হওয়ার ব্যাপারে, তারও কোনো উত্তর দেয়নি লোকটা। তাসফি টোম ফুলিয়ে বসেছিল ব্যালকনিতে। নিস্তব্ধ বেটা আসুক আজ বাসায়, একটা কথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলো ভাবে বাড়ির ভেতরে ঢুকতে দেখলো। তাসফি উঠে এলো দ্রুত। তাসফি বুঝতে পারলো না আপার হঠাৎ কি হলো। দরজা খোলো আপা, কথা আছে, শুনছো? থমথমে কণ্ঠে ভেতর থেকে উত্তর আসলো, রুমে যা তাসফি, কাল কথা বলবো। আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমানো দরকার। আমি মেসেজ করে দিব, খোলো প্লিজ। কি বলছি শুনিসনি? রুমে যা, এখন উঠতে পারবো না। তাসফি মন খারাপ করে আবারও রুমে ফেরত এলো। ব্যালকনির রেলিংয়ে ভর করে দাঁড়ালো। এই প্রথম আপা এতটা রুড বিহেভ করলো। কি হলো হঠাৎ তার? সকালেই তো ভালোভাবে বের হলো। তাসফি ভাবনায় এতটাই ভিভোর যে কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে খানিকটা সময় লাগলো। রমণী হঠাৎ নিজেকে কারো শক্তপোক্ত বক্ষে আবিষ্কার করলো। কেউ তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরেছে। তাসফি ঠিক জানে এই হাতের বাঁধন তার ডাক্তার সাহেবের ছাড়া আর কারো নয়। ভেবেছিল লোকটার সঙ্গে কথা বলবে না, অথচ এখন কথা না বলেও উপায় নেই। তাসফি হুঁশিয়ারি দিল, আপনি করছেন, ছাড়ুন, একদম ছুবেন না আমায়। নিস্তব্ধ ফিসফিস করে বলল, আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বউ, একটু রিল্যাক্স হতে দাও প্লিজ। তোমার মাইগ্রেশন সঙ্গে আমার অন্য হসপিটালে জয়েন হওয়ার কাজে, বুঝেছো? শুধু শুধু রাগ করছেন আপনি মিসেস নিস্তব্ধ। খানিকক্ষণ যেতেই তাসফি চট করে সামনে ঘুরে বলল, কেন করেছেন এসব? আমি সবাইকে ছেড়ে নতুন কলেজে নতুন পরিবেশে কি করে মানিয়ে নেব বলুন? সম্ভব নয়, প্লিজ বোঝার চেষ্টা করুন। নিস্তব্ধ রেগে গেল। মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় তাসফি। তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেটাই শুধু চেষ্টা করবে। কোথায় স্বপ্ন পূরণ করছো সেটা ফ্যাক্ট নয়। যেখানে একবার আমার ব্যক্তিগত জীবনের দিকে কেউ আঙ্গুল তুলেছে সেখানে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কোনো কিছু মানিয়ে নেওয়া আমার ধাঁচে নেই।
যা করব সোজাসুজি খোলাখুলি, লুকোচুরি ব্যাপার স্যাপার আমার সাথে যায় না। সো আমার থেকে তা আশা করাটাও তোমার জন্য বোকামি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, বোঝার চেষ্টা করো বউ, যা করছি আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই, আমাদের দুজনের জন্যই বেটার। ক্ষণিকের দুঃখ ভবিষ্যতে যদি সুখ দেয় তবে তাতে ক্ষতি কি বলো? তাসফি টোম ফুলিয়ে রাখলো। এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। নিস্তব্ধ শ্বাস ফেলে বলল, হ্যাঁ এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, তোমার যেন নতুন কলেজে গিয়ে একটুও খারাপ না লাগে তার ব্যবস্থা আমি করে দেব, খুশি তো? তাসফি নাক টেনে শুধালো, সত্যি তো? কথার খেলাপ হলে ভালো হবে না, প্রমিস। আচ্ছা প্রমিস। তাসফি মুচকি হাসলো। নিস্তব্ধ সযত্নে অর্ধাঙ্গিনীর ললাটে চুমন করলো। তাসফি চোখ বন্ধ করে বলল, রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত, দূরের ল্যাম্পপোস্টগুলো জ্বলে আছে দীর্ঘক্ষণ। সেই সন্ধ্যা থেকেই এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুংটাং মেসেজের শব্দে অবাক হলো। সুজন ভ্রু কুঁচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাজলামো করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেবেন। আশার হঠাৎ মেসেজ সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে? সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেললো। লিখল, তোমার কথা বুঝলাম না, আর কখনো ফাজলামো করবে না মানে? কি হয়েছে? ক্লাস করবে না কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধলো খানিক। কি হলো হঠাৎ মেয়েটার? চিন্তিত মুখেই সুজন নিচে নেমে সোফায় বসলো। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরে স্বরে বলল, কখন এলি বাবা? মাত্রই। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে। এই আশা যে আশা, তার মেসেজ দেখলো কিনা? কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠলেন, হ্যাঁ রে, ওই যে তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলে কি আর না হলে কি? না তো কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি, আর একবার নিয়ে আসিস বাড়িতে। কেন? ওকে কেন বাড়িতে আনতে যাব আমি মা? সেদে সেদে কেউ কখনো ঘরে তেলাপোকা ঢুকিয়েছে? কখনো দেখেছো? আর মিষ্টি জিনিস বেশি ঘরে আনতে নেই মা, পিঁপড়ায় ছেয়ে যাবে ঘর। আর মিষ্টি, তুমি কি করে বুঝলে? তুমি কি ওকে চোখে দেখেছো? শোনো ছেলের কথা, কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটাকে আর একবার আসলে ওর চাচা চাচির নাম্বারখানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করেছো বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবুও এক কথা বারবার বলতে থাকো। এসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা? শোন না। ওগো শুনছো? দেখো তোমার ছেলে এই রাতের বেলায় আবার বেরিয়ে গেল। এই ছেলেকে নিয়ে আর পারি না। তাসমি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। তাসমি তৎক্ষণাৎ পিছু ঘুরে চাইল। চোখ ছোট ছোট করে শুধালো, কোথায় যাচ্ছেন? বাহিরে? এই 10টার সময় আপনি কেন বাইরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি? যা ভাবেন সেটাই বলুন। যদি না বলি? তাসমি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধালো, কেন বলবেন না শুনি? বলতে আপনি বাধ্য, বুঝলেন? তাই নাকি? জি আজ্ঞে। বলবো না, কি করবে? তাসমি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না? আমিও আপনি যেতে দিব না। দেখি কি করে যান আপনি। নিস্তব্ধ দুষ্ট হাসলো। এটাই তো সে চেয়েছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এই মুহূর্তে ছুটিয়ে ফেলবো। তাসমি আরও রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখি কি করে ছোটান। নিশ্চিত এই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে।
নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেলল। তাসফি মুখ কাঁদো কাঁদো করে ফেলল। ভাবলো এই বুঝি নিস্তব্ধ চলে যাবে, কিন্তু না। তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফির হাত ধরা সমেতই সামনে ঘুরে তাসফির কোমর আঁকড়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তাসফির মনে হলো সে ছোট্ট একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে, যেখানে নড়াচড়া করার জো নেই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, এই তাসফির বাঁধন ছেড়ে নিস্তব্ধ ইয়াসারের ছোঁট পাওয়া যে বড্ড মুশকিল। নিস্তব্ধ কখনো ছোঁটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরো দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে, বুঝেছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকামে, আমি কোনো অতৃপ্ত আত্মার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মার কি প্রয়োজন বলো তো? মোড়ের মাথার দোকানে যাচ্ছি, সুজন ওরা আসছে, শুনে নিয়েছো? হ্যাপি? তাসফি লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা উঁচু করে চাইতেই মুহূর্তেই দুই জোড়া ওষ্ঠের আলিঙ্গন ঘটল ধীর প্রত্যয়ে। তাসফি ভ্যাবাচাকা খেল। হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনাই ছিল না। তাসফি নিস্তব্ধের ঠোঁটে কামড় বসালো, তবুও নিস্তব্ধ ছাড়লো না। তাসফির দম বন্ধ হবার জোগাড়। হাতে খামচি দিল। নিস্তব্ধ ছেড়ে দিল। এবারে ফিস ফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। বলেই পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ব্যথায় কুকড়ে উঠল তাসফি। তাসফি পেছন থেকে রাগে ফেটে পড়ল। অসভ্য লোক, সবসময় শুধু ধান্দা। এ তোর বদমাইশ লোক, চি। তার ঠোঁট শেষ। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে। সেও সুযোগ বুঝে প্রতিশোধ নিয়ে নেবে। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধহয় দেরি হলো আসতে, কিন্তু পরিবেশ কেমন নীরব শান্ত মনে হলো তার কাছে। এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে। মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে। আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করলো, অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাস হলি কেমন করে? কথা নেই, বার্তা নেই, দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস, কাহিনী কি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস, এখন এদের দেখ। আমি আধা ঘন্টা যাবৎ দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আর বরাবরই ফোন দেখে যাচ্ছে। মনটা কি ভাই? নিস্তব্ধ এবারে সুজনের হাত টেনে দাঁড় করালো। হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেললো। দোকানে মামার উদ্দেশ্যে বলল, মামা, কাঁচি থাকলে দিন তো, এদের মুখের অদৃশ্য টেপ আগে কেটে নেই। কি হয়েছে আমিও দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই, এমনিতেই ভালো লাগছে না। সুজনও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধর কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটাই প্যারাময় ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে পাই প্যারা, ফোনে পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহের চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তা এই প্যারাটা দিচ্ছে কে শুনি? এই তোরা আবার প্রেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে উঠল, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। বেটারা সেগা টেগা খেয়ে ব্যাকা হয়ে গেছে, এখন এখানে এসে দেবদাসগিরি করছে। আলাগো পাশ্চাত বরাবর দিলে যদি মুখে মুখে কথা বলে। নিস্তব্ধ এবারে সিরিয়াস হয়ে বেঞ্চে বসল। দেখ, সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমাদের ভালো লাগে বল? সৃজনও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, আমরা বন্ধু হয়েছি, কি করতে তবে? মনের কথা খুলে বল, যদি আমরা কোনো সলিউশন দিতে পারি। মাহিন ভীষণ দোটানায় ভুগছে বাসন্তীর ব্যাপারটা। নিস্তব্ধ বলবে কি বলবে না? নিস্তব্ধ কেমন রিয়েক্ট করবে? নিস্তব্ধ যদি রেগে যায়, তাদের বন্ধুত্বে ফাটল ধরে, কিন্তু একটা সময় তো তার সবটা জানতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছে না, মা আর দরজা খোলেনি। সব মিলিয়ে মাহিম প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব ফিল করছে। কিচ্ছু ভালো লাগছে না তার। সুজন বলল, আরে কিছু না ভাই, তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল, তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল। মেয়ে তো পাচ্ছি না, মেয়ে না পেলে বিয়েটা করবো কাকে?
সৃজন বলল, শালা দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলে আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে বিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করলো, বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমায় নিয়ে পড়লি কেন? সুজনের জন্যই আগে মেয়ে খোঁজ। এভাবে আরো খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। একটা সময় রাত বাড়লো। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিম বাইকে উঠতেই যাবে তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, দেখ মাহিন, আমি তোকে জোর করব না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস, তবে ভাই বা বন্ধু হিসেবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায় তখনই বলিস, আমি অপেক্ষায় থাকবো। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধের যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে। তাসবি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাক হলো। সে নিজেও এগিয়ে গেল ব্যালকনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধের কোনো সারা শব্দ পেল না। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসবি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যা কথা বলছেন কেন? আপনি নাকি মিথ্যা কথা বলতে পছন্দ করেন না, তবে এই যে কতদিন যাবৎ সামানে মিথ্যা কথা বলেই যাচ্ছেন, তাতে কিছু হচ্ছে না? নিস্তব্ধ ছোট ছোট করে বলল, সেটা প্রয়োজনের স্বার্থে তুমি বেশি কথা বলো। তাসবি ভেঙচি কাটলো। নিস্তব্ধ তাসবির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরলো। তাসবি উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় মিয়ে যায়, তবুও চেষ্টা করে নিজেকে সামলে নেওয়ার। নিস্তব্ধ তাসবির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল, কথা নয়, এভাবেই ভালো লাগছে। কিন্তু তাসবি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসবি খানিকক্ষণ থেমে আবারও বলল, শুনুন। নিস্তব্ধ বিরক্তিসূচক শব্দ করে শুধালো, চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইলো। তাসবি বলল, আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে। চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি রাখলে দরজা না খুলে বলল মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না, ঘুমাবে। কি হলো হঠাৎ বলুন তো আপার? এমন তো আগে কখনো করেনি। তাসবির কথায় নিস্তব্ধের কপালেও চিন্তার ভাঁজ ধীর হলো। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমেরা ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আসা মেসেজ নাই দেখতে পারে, তাতে তো এত উত্তেজিত হওয়ার কারণ নেই। সময় পরিবর্তনশীল, তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল আরো 4টে দিন। সবকিছু নিয়ম মাফিকই চলছে। তবে এই হাসি খুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের জন্য কারো অপেক্ষা, কারো মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবেই। সে কারো জন্য থেমে থাকবে না। সুন্দর স্নিগ্ধ একটি সকাল। সুজন ঘুম থেকে উঠতে প্রথমেই ফোন চেক করলো। তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজের ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যি মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধহয় সকলের জন্যই একটু বেশি স্পেশাল। তার বার্তা দিচ্ছে প্রকৃতি। তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসবির চিত্ত। চিন্তায় তার কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য! কি করছে? কোথায় কি ঘাপটি মেরে বসে আছে কে জানে। নিস্তব্ধর আজ সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা বলার জন্যই তাসফিকে খুঁজছিল। মেয়েটা কি যে করছে সকাল থেকে কিচেনে কে জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করলো। ফিসফিস শব্দে নিস্তব্ধ আর চোখে ব্যালকনির দিকে চাইলো।
থাই গ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেল তাসফি কারোর সঙ্গে ফিস ফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরো 2 দিন যাবৎ লক্ষ্য করেছে। সে কাছে গেলেই ঠাস করে ফোনটা কেটে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সঙ্গে কথা বলছে? নিস্তব্ধর কপালে চিন্তার দীর্ঘ ভাঁজ পড়ল। সে চিন্তিত, এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেবে। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজলো। তাহলে এটাই ডান। আচ্ছা আচ্ছা, আমি রেডি হয়ে থাকবো। তাসফির পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করতে চট করে ফোনটা কেটে পেছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধহয়। হঠাৎ নিস্তব্ধকে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোলো কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধালো, ও আপনি কখন এসেছেন? দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো। সেটা ইম্পর্ট্যান্ট নয়, কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা আমতা করে প্রতি উত্তর করলো, কই না তো, কই কথা বলছিলাম। তো আমি কি ভুল শুনেছি? ফোন এমনিতেই কানে রেখেছিলে বুঝি? তাসফি চট করে বলে উঠল, কি শুনেছেন? ওই আসলে ফ্রেন্ড স্বর্ণিধি ওর সঙ্গেই কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়েই বলল, আজ দিনে ফেরা হবে না, খানিকটা রাতও হতে পারে, ফোন নাও ধরতে পারি, টেনশন করবে না। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরি চোখে অবলোকন করলো। সে চলে যেতে নিলেই তাসফি শুধালো, বললেন না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল, পিছু না ফিরে বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাঁপ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যের উত্তাপটা বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয় সাহেব, ফিরোজা বেগম ও রূপা সবাই ওসমান বিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে। তাদের সকালের উদ্দেশ্য গ্রামের বাড়িতে যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছেন। নানির শরীরটা ভালো না বলে রুম্পাকেও সঙ্গে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না, তিনি সঙ্গে যাবেনই। পান্নার কান্নাকাটিতে আয়েশারও যেতে হচ্ছে। ভালোই হলো, অনেকদিন পর তারও গ্রামটা ঘুরে আসা হবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বই কি। গ্রামে যাচ্ছে চাচাতো দাদি, শাশুড়ি সহ সকলকে দাওয়াত করতে। গ্রামের মানুষের একটু ভিন্ন অভিমতি। শুধু কার্ড পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম তাসফি আর ইনায়া দুই বৌমার উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের হাতে 2 দিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাল বাদে পরশুই আমরা এসে পড়ব। তোমাদেরও নিয়ে যেতাম, তবে রিসিপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না। আর তাসফি একা কি করবে, তাই ইনায়া তোমায়ও রেখে যাচ্ছি। সাবধানে থেকো দুজনে, কেমন? ইনায়া শুধু মাথা নাড়ল। তার ভাবভঙ্গি বোঝা দেয়। তাসফি শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে তো আছেই, আপনারা সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরো কিছু সাবধানী বাণীর ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝেই সাদা রঙের গাড়িটা ওসমান বিলার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতেই তাসফি বাড়ির ভেতরে ফিরে এলো। ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মোটেও দুঃখ বোধ করছে না। কয়েক মিনিট পরের কথা, তাসফির ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখা গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এই বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন ভাবি? শোনো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনায়া কয়েক কদম হেঁটেও আবার ফিরে এলো। তাসফিকে সতর্ক করে বলল, শোনো মেয়ে, আমি যে যাচ্ছি এ কথা শাশুড়ি মাকে আবার বলতে যেও না। তারা ফিরে আসার আগেই ফিরে আসবো, বুঝছো? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার বলার কোনো প্রশ্ন ওঠে না, বরং সে যাচ্ছে বলে তাসফির আরো একটু সুবিধা হলো। যদিও উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনায়া চলে যেতেই তাসফি নিজের কাজ সারতে লাগলো দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝেই অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করতে নিয়েছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না।
বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানতো না আজ সবাই গ্রামের বাড়ি গিয়েছে, কেউ তাকে বলেও নি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমের বাতিগুলোও জ্বালায়নি? ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পারবে, কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগে হঠাৎ চারপাশে ঝিলমিলি লাল হলুদ নীল রঙের ফেরি লাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ করে চট করে সামনে তাকাতেই নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদস্পন্দের বন্ধ হওয়ার উপক্রম প্রায়। বাকরুদ্ধ নিস্তব্ধের হতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফি লজ্জা মিশ্রিত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে যাচ্ছে তা। তার মসৃণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েক পল তার থেকে চোখ ফেরাতে পারল না। বিয়ের পর এই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে সে, তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? নিস্তব্ধর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার কল্পনাও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের ধমকে হৃদয়ে জাগছে কবিতা। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন বধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। নিস্তব্ধর চাহনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। নিজে থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে থাকতে তার আরো লজ্জা লাগছে। সব দোষ স্বনির্ধির। মেয়েটা ইচ্ছে করে তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। ইস! নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমায় মেরে ফেলার ধান্দা করছো নাকি বউ? আজ নির্ঘাত তোমায় না পেলে আমার মরণ অনিবার্য। তাসফি চোখ বন্ধ করে নিল। কোনো রকমে নিস্তব্ধের বাঁধন ছেড়ে বেরিয়ে বলল, কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখালো। উদ্বিগ্ন স্বরে প্রতি উত্তর করলো, আবার কেক কেন? তাসফিও রাগী চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি, আর আপনি কাটবেন না? নিস্তব্ধ চমকে তাকালো। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এলো। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের উপরে স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব। তাসফিও ফিসফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক তুমি বানিয়েছো? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও কাটি, একটু টেস্ট করি কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ, তারপর তো আসলটা। তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধের বাহুতে থাপ্পড় বসালো। বেচারি আজ লজ্জায় আড়ষ্ট। তাসফি চাকু এগিয়ে দিল। নিস্তব্ধকে কেক কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে বলল, দারুণ। তাসফি খুশি হলো, মুচকি হাসলো। নিস্তব্ধ পুনরায় নিজের মুখের কেক পুড়ে নিল। তার অশান্ত মস্তিষ্ক খেলা করছে দুষ্টুমির ঝোলা। তাসফি কিছু বুঝে ওঠার আগে তাদের দুজোড়া ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করলো। তাসফি দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নেই, আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে বলল, খাওয়া দাওয়া পরে হবে, আই নিড ইউ বউ প্লিজ। তাসফি পারে না এখনই মাটি ফাঁক করে ঢুকে যায়। ওয়াইফ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর, প্লিজ সামথিং। তাসফি নিজ হাতের সাহায্যে নিস্তব্ধের মুখ চেপে ধরল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে কোলে তুলে নিল। তাকে নিয়ে ঠাস করে সোফায় শুয়ে দিল। তাসফি আমতা আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু স্বরে শুধালো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সো টাইম লস করা বোকামি মাই মিসেস। তাসফি চোখ পিট পিট করে চাইল। নিস্তব্ধ নিচু হয়ে তাসফির পানে চেয়ে বলল,
আজও কি অনুমতির প্রয়োজন? তাসফি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে, সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতঃপর কপত কপতির মধুর মিলনের সাক্ষী হলো এই অন্ধকারে মোড়া নিস্তব্ধ রাত। যার স্পর্শে কাতর হলো পতি। সময় যত গড়ালো তাদের আলিঙ্গনের গভীর থেকে গভীরতর হলো। নিস্তব্ধ ফ্রেশ হওয়া হলো না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদ মামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কি না? আজ বুঝি স্বামীর সোহাগে ওই সুন্দরী রমণীও মেখে নেবে নিজের গায়ের কলঙ্ক স্বইচ্ছায়, সগর্বে। তাতে নেই কোনো ভয়, অপবিত্রতার ছোঁয়া, যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক, হালাল স্পর্শ। আহা, এতেই যে চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে পেঁচার ডাক শুনতেও মধুর লাগছে। হৃদয় মাঝে বাজছে গান, যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। সময় গড়িয়েছে অনেকটা, দীর্ঘ রজনী পেরিয়ে খানিকটা। নিস্তব্ধর উন্মুক্ত বক্ষে তাসফি মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রেয়সীর ললাটে চুমু খেলো। হঠাৎ কিছু মনে হতেই সন্দেহজনক কণ্ঠে শুধালো, সকালে ফোনে কার সাথে কথা বলছিলে? আপনাকে তখনই বললাম তো, স্বর্ণিধির সঙ্গে। সত্যি? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত, তাই ভয় পাচ্ছিলাম। আপনি আবার সব শুনে ফেলেননি তো? স্বর্ণিধি তো আমায় এই আইডিয়া দিয়েছিল, আমায় সাজিয়ে দিয়ে গেল, ডেকোরেশনে সাহায্য করলো। নিস্তব্ধ ঠাট্টার ছলে বলল, দেখেছো, হাজবেন্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় অন্যের থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফি ভেঙচি কেটে বলল, কচু। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলো ধন্যবাদ। তাসফি লজ্জায় নিজ অর্ধাঙ্গের বক্ষে মাথা গুজল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়ম মাফিক সময় পার হলো। সূর্যি মামা উদয় হলো ধরনের বুকে পূর্ব দিগন্ত। চারদিকে আলো ঝলমল করে উঠল। সকাল তখন 10টা প্রায়। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? কারো তো আসার কথাও নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালের দিনটা ভালো কেটেছে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথা নেই। হয়তো উদ্ভট হতে পারে কোনো নতুন কোনো বিপদের, হয়তো আগমন ঘটতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ দুই মিলিয়েই তো আমাদের এই মানব জীবন। চোখের তন্দ্রাভাব মিয়ে যেতে ঘুম ছুটে গেল তাসফির। চোখ পিটপিট করে চাইল সে। মুখে তার লাজুক হাসি, শত চেষ্টার পরে প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি। চোখ মেলতেই চোখের সামনে দৃশ্যমান হলো তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানি। চুলগুলো তার এলোমেলো, যা রাতে তাসফির হস্তের ধারাই সৃষ্ট। দেখো কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়েই না ঘুমোচ্ছে পুরুষটা, অথচ লোকটা তার নিকট 1 নম্বরের লাগামহীন অসভ্য পুরুষ মানুষ। তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাবার খাওয়ার সুযোগটুকুও দেয়নি। খিদেতে পেটে পাক দিচ্ছে। ইস, কত মজার মজার খাবারগুলো সে সারা দিন খেটে খুঁটে রান্না করলো, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে, ভালো থাকলেই ভালো। তবুও আজ তাসফির দীর্ঘদিনের দেখা স্বপ্নটা পূরণ হলো। এই যে নিস্তব্ধের আলিঙ্গনের সে আবদ্ধ, আর মানব ঘুমন্ত। মানবের ঘুম ছোটার আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়, আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেলো নিস্তব্ধের বক্ষ মাঝে। একদিকে সারা রাত শুয়ে থাকার ফলে তার ঘাড় ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরতে নিলে আতকে উঠে কোনো রকমে নিজেকে সামলে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়লে তার হাড় ঘোর একটাও আস্ত থাকতো না। সে যে সোফায় শুয়েছে তা তো তার খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধের পানে তাসফি ভ্রু কুচকে চাইল। তার ডাক্তার সাহেবের বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তাসফির ভাবনার মাঝেই পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফি ভ্রু কুচকালো। এই অসময়ে আবার কে এলো? ইনায়া এলো না তো?
কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো এক নাগারে এতবার কলিং বেল বাজানোরও বা কি আছে? আশ্চর্য। ঘড়ির দিকে চোখ পড়তেই তাসফি আঁতকে উঠল। প্রায় বেলা দুপুর 3টা বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার। এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসলো। ধীর কদমে এগিয়ে গেল দরজার নিকট। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখলো তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়িতে অ্যালবামে দেখেছে। দৌড়ে এসে নিস্তব্ধকে ঠেলতে লাগলো সে। শুনছেন? উঠুন, আরে উঠুন না। ও, আর একটু ঘুমোতে দাও না প্লিজ, রাতে একটু ঘুমাতে পারিনি। আরে রাখুন আপনার ঘুম, দ্রুত উঠুন। আরে উঠুন তো, আপনার ফুপি এসেছে। ফুপি এসেছে শুনতেই চমকে উঠে নিস্তব্ধ ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে পড়লো। খানিকটা আতঙ্কিত স্বরে প্রতি উত্তর করলো, ফুপি? কোথায় ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাহিরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল। ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট আর নিস্তব্ধ যে উদম গায়ে প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি, ব্লাউজ, পেটিকোট দ্রুত গতিতে নিচ থেকে তুলে জড়ো করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান, দরজা খুলুন, আমি উপরে যাচ্ছি। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সেই সময়টাও পাচ্ছে না। আহারে, নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধালো, কি বলছো কি বউ? এত বছর পর আমি ফুপ্পির সামনে এইভাবে উদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডাক্তার সাহেব। নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ তার ফুপুকে কিছুটা ভয় পায়। ছোটবেলায় একদিন খাতায় হোমওয়ার্ক না করায় স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুপু তার শুনে খুব মেরেছিল তাকে, পরে আবার আদরও করেছিলেন খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো আর স্কুল কলেজ কোথাও হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতেই সবার থেকে ফুপু তাকে একটু বেশি স্নেহ করেন। ফুফু তার একরোখা মানুষ, খানিকটা বাচার প্রকৃতিরও। দাদুর নাচক করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে সেটেল হয়েছে। বিয়ের পর এই প্রথম ফুপু তাদের বাড়িতে পা রাখবে, অথচ তারা কিনা কেউ জানেই না আজ ফুপু আসবে। ফুপু তো কাউকে জানায় উনি। নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। ফুফু তার একটু থেকে একটু 19-20 হতেই কাজে ভুল ধরতে শুরু করে, আর শোনা এক গাদা ধারালো কথা তো নয়, একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিল টুনি। এই টুনি ছোট্ট খাট্ট কোনো টুনি নয়, এই টুনির শরীর বিশাল। নিস্তব্ধ ধুরু ধুরু বুকে দরজা খুলে দিল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুফু চোখ কপালে তুলে চাইলেন, তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 অনুভব, তোর এতটা অধপতন হয়েছে আমি তো জানতামই না। দেখলি এতদিন পর পুপি এসেছে, কই ফিটফাট হয়ে থাকবি তা না করে নির্লজ্জের মতো উদম গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম সব খেয়ে ফেলেছিস? দাদার মতো হয়েছে একদম। আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দিবে, আগে জানলে আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। তা এভাবে খালি গায়ে কি ডাক্তারিও সামলাস নাকি? ছি ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কোনো রকমে বলল, ফুপি তুমি ভিতরে এসে কথা বলো না, এসব বাদ দাও। এতদিন পরে এলে, আগে কেমন আছো সেটা বলো। সলিল তিয়াশাকে নিয়ে আসুনি? কেমন আছি তা তো দেখতেই পাচ্ছিস রে অনুভব। আমিও দেখতে পাচ্ছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভিতরে তো ডুববই, আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক, আমি কেন যাব? এই বাড়িতে আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর আগে, তোর বউ দেখে নেই আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর সেরে ফেললি, আর এই টুনি না জানতে পর্যন্ত পারলো না। ড্রাইভারকে বলে আমার লাগেজ ভেতরে নিয়ে যেতে বল। এই তো এক্ষুনি যাচ্ছি ফুপি। ফুপু ভিতরে ঢুকে চারপাশ অবলোকন করে বলল, কি বাপরে, চারপাশ এত ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকি সব কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করলো। বুঝতে পারলো ভীষণ রকম ভাবে ধরা খেয়েছে সে, আজ আর রক্ষে নেই। প্রতি উত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল।
দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে। তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুপিকে জড়িয়ে ধরলো। ফুপু খানিকটা হকচকালো, পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলালো, ধমকে বলল, এই মেয়ে কে তুমি? আশ্চর্য, এইভাবে কেউ জড়িয়ে ধরে? আমি তো তোমার চিৎকার শুনে আমার প্রাণটা যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি, আমি আপনার ভাতিজার একমাত্র বউ। আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো তো আমি নিজে হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলের উপর কেকটাও আমি আপনার জন্য আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজা কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে। তাসফির এমন ঢপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তার তো জানাই ছিল না। ফুপু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জা পাওয়ার ভাব ভঙ্গিমা দেখে নিস্তব্ধ নিজে থতমত খেল। ফুপু আগের থেকেও দ্বিগুণ অবাক ঝরা কণ্ঠে বললেন, আর এগুলো তুমি আমার জন্য করেছো? সত্যি? তাসফি এবারে জোরে জোরে মাথা নাড়ল। ফুপুর চোখ ছলছল করে উঠল। তাসফিকে বুকে জড়িয়ে ধরে বলল, আরে আমার সোনাটা, অনুভব রে, এইবারে একখান কাজের কাজ করেছিস। এই শেখ বাড়ির যোগ্য বৌমা খুঁজে নিয়েছিস। এভাবে আমার জন্য এই বাড়ির কেউ ভাবেনি রে কোনোদিন, কেউ না। কেউ তো আমায় দেখতেই পারে না, তুমিই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুপু নিচের গলার পরা স্বর্ণের চেন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরল বুকে। তাসফিও ফুপুকে জড়িয়ে ধরল। নিস্তব্ধর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। নিস্তব্ধ রে, এবারে বুঝি তো শুধু জ্ঞান হারানোর পাড়া, আর তো কোনো রিয়াকশন দেওয়া বাকি নেই। তার এমন কর্কশ ফুপুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেললো, তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেন আদায় করে। ফুপু নিজের গলায় আরো একটা চেন খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও আমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনো রকমে সোফায় গা এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়ার প্রয়োজন কথাটা তার মস্তিষ্কে খেলছে না। পরপর এত সারপ্রাইজে সে এবার সত্যিই শকড। সুজন রেডি হচ্ছিল। তার বন্ধু জসিমের কাকার বিয়ে, জোর করে সুজনকে নিচ্ছে ছেলেটা। হাজার না বলার লাভ হয়নি, ছেলেটা একদম নাছোড়বান্দা। জসিম রহস্যময় ভঙ্গিতে বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগলো। এমনিতেও 4-5 দিন যাবৎ সে প্রচন্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুকতে শুধালো, এই অসময় যাচ্ছিস, কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো, রাত তো কিছুটা হবেই। রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখেন। ছেলে তার উজ্জ্বল ফর্সা, কি মায়াবী চেহারা, লাল পাঞ্জাবিতে আরো বেশ মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখো। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলে শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে ছেলের মতি হবে কে জানে। ভদ্রমহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবি বাপ? এবার নিজে বিয়েটা কর। সুজন বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না, পেলেই বিয়ে করে নেবো, এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, শোনো মা, জীবনে এত প্যারা নিতে নেই বুঝলে। সবসময় শুধু চিল করবা। আর বিয়ের মতো একটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় ইস্যু বানানোর তেমন কোনো দরকার নেই। দেখবে কখন না জানি হুট করে মেয়ে পছন্দ হলো, আর তাকে সোজা বিয়ে করেই নিয়ে আসলাম। রাহেলা বেগম থতমত কণ্ঠে বলে, তাহলে তো ভালোই হয়, তবুও মরার আগে ছেলের বউয়ের মুখ তো দেখতে পাবো। সুজন বুঝলো মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানিব্যাগ পকেটে ভরতে ভরতে বলল, আমি আসছি মা, থাকো, দেরি হয়ে যাবে, ফিরতে রাত হবে বোধহয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগেই। ধরনের বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছে।
বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরে। ভাবলো একটু হাঁটাহাঁটির পরে বিয়ে পড়ানোর ওখানে যাওয়া যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থেমে গেল। এগিয়ে গিয়ে কথাগুলো স্পষ্ট শোনার চেষ্টা করলো। এদিকটা কিছুটা নির্জন, সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল। টাকা তো অর্ধেক দিয়েছি মশাই, বাকিটা কবে পাবো? এমন কচি মাল জুটিয়েছি, দিলাম আর পুরো টাকাটা দিলেন না। চিন্তা করবেন না, মেয়ে বেশি তেরামি করলে জায়গা মতো দিয়ে দেখবেন সমস্যা কোথায়। শিক্ষিত সুন্দরী মেয়ে দিচ্ছি, আর কি লাগে? ওদের কথা শুনে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়লো। বুঝতে পারলো এদের লক্ষণ মোটেও ভালো নয়। মহিলা আর পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করলো সুজন। পর্দা একটুখানি ফাঁক করে দুজনের চেহারা দেখে সুজন আঁতকে উঠল। এ কি, এ তো স্বয়ং বর আর কনের চাচি। খাবার দাবারের সময় মহিলা নিজে পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো এখান থেকে। সুজন বেশ বুঝতে পারছে এদের লক্ষণ খুব একটা ভালো নাই, কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে ধরলো। সুজন ছেলেটার দিকে চমকে তাকালো। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমার সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগলো। সুজনের কপালে চিন্তার ভাঁজ ধীর হলো। সুজন ছেলেটা মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই জায়গায় এসে কি বা করতে পারে? জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরলো। সত্যি করে বল, কি হচ্ছে? তোর ষাট চাচা বুড়ো, এটা জানতাম, কিন্তু তাই বলে সে অল্প বয়সী মেয়ে বিয়ে করবে? জসিম হেসে বলল। সুজন আশ্চর্য স্বরে বলল, এই ব্যাপারটা তোর কাছে মজা মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচার এর আগে আরো বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসলো। সুজন বলল, এটা ফাজলামের সময় নয় জসিম। মেয়েটা নাকি বিয়েতে রাজি না, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আমায় এটা বল আগে, যতগুলো বিয়ে করেছে তার সেই বউগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকছে না আমার। এই মুহূর্তে আমাদের পুলিশের খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখালো। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে তো আরো পর পড়ানোর কথা ছিল। সুজন জসিমকে বলল, তুই এক্ষুনি পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মাঝে ওনারা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা কতক্ষণে। বলেই সুজন দৌড়ে ভেতরে গেল। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকালো। কাজী সাহেব কেবলই বরকনের নাম ধাম বলতে শুরু করেছিল। সুজনের কথায় সেও কিছুটা ধমকালো। চাচা বিরক্তির কণ্ঠে বলল। সুজন কোনো উত্তর দিল না, এগিয়ে গেল বসে থাকা কনের দিকে। সুজন সেকেন্ডের মাঝে কনের ঘোমটা দেওয়া মুখশ্রীর ঘোমটা তুলে দিল। কনে সাজে কান্নারত অশ্রু ভেজা মুখশ্রীতে রমণী ড্যাব ড্যাব করে সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতে সুজন আঁতকে উঠল। এই বুঝি তার পায়ের নিচে জমিনে ফাটল ধরবে। সুজনের কল্পনায় ছিল না এই মুহূর্তে আশাকে সে এই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল। বধূ সাজে কান্না মিশ্রিত মায়াবী মুখে নববধূর চেহারায় জ্যোতিকে যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগে থেকেই অধিক সুন্দর লাগছে? কই, সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করেনি। নাকি সে দেখতেই চায়নি? চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে, নাকে নোলক, গলায় হার, কানে দুল। সুজনের কেমন অস্থির লাগলো। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, তুমি? আশা কোনো জবাব দিল না, শুধু ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটা খানা নামিয়ে দিল। তার পক্ষে আর ওই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচার আক্রোশের সঙ্গে বলে উঠল। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত থেকে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল, বললাম তো কোনো বিয়ে হবে না। কথা কানে যায় না আপনার? কাজী বলল। সুজন চোখ গরম করে কাজীর দিকে চাইল। ফিস ফিস করে বলল, কাজী সাহেব, আপনি বেশি কথা বলেন। চুপচাপ বসে থাকুন। উনি যে টাকা দেবে তার থেকে দ্বিগুণ দেব। বেশি ফটর ফটর ভালো নয়, কেমন?
দ্বিগুণ টাকার কথা শুনতে কাজীর চোখ চকচক করে উঠল। কি হলো, বসুন। সুজনের ধমকে কাজী মুখ কাচুমাচু করে বসে পড়ল। চাচা রেগে গেল, সুজনের সঙ্গে তর্কে জড়ালো। হাঙ্গামা শুনে আশার চাচি এগিয়ে এলো, সুজনের উদ্দেশ্যে বলল। সুজন রাগী দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেলো সুজনের এমন দৃষ্টিতে। সুজন কৌতুক করে বলল, চাচাকে তার মেয়ের বয়সী একজনের সঙ্গে বিয়ে দিচ্ছেন? চাচি, এটা তো একদমই ঠিক নয়। বরং আপনার আর চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা প্লাস চাচি, দেখেছেন কি মিল আপনাদের, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনি না হয় পুনরায় বিয়ে করে নিন, কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমা ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠে বলল। সুজন দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামো তো আপনারা শুরু করেছেন, অবলা একটা মেয়েকে নিয়ে। চাচা তার লোকজন নিয়ে একটা বড়সড় হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝেই একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। জসিম ইশারায় মাথা নাড়ল। এক পর্যায়ে চাচা সুজনের গালে ঘুষি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও ঘুষি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসলো। পুলিশের সাইলেন শুনে চাচা সতর্ক হলো। এদিক ওদিক তাকাতে লাগলো পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছন থেকে জাপটে ধরে বলল, আরে চাচা, যে যাচ্ছেন কোথায়? আর একটু গোলাগুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়িই নিয়ে যাবেন। বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য ঘুচে যাবে, ব্যাস আর কিছুক্ষণ। চাচা দস্তাদস্তি করে ছুটতে পারলো না। সুজন ফিস ফিস করে বলল, অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জোয়ান পুরুষ মানুষের সামনে কি আর আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলেই খাটিয়েছেন, আর পারবেন না, সুযোগই দেব না। পুলিশ অফিসার এই মুহূর্তে বাকিদের নিয়ে ঘরের ভেতর চলে গেল। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল, অফিসার, এই লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকে বলতে লাগলো। আশার বিধ্বস্ত মুখটা কল্পনায় ভাসতেই সুজন রাগে চাচার হাত আরো শক্ত করে চেপে ধরলো। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারলে তবে শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে, বলল, রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোরে মুখ ছাবা দিয়ে পড়ল, নাকে মুখে খানিকটা আঘাতও পেল। অফিসার কনস্টেবলের আদেশ দিলেন ওনাকে সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল দিয়ে বলে গেল। অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, ইটস ওকে অফিসার, কোনো ব্যাপার নয়। অফিসার চলে যেতে চাচি হাফ ছেড়ে বাঁচলেন। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি ঘটে যেত। সুজন চাচির ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম বলিনি মানে এই নয় আপনার সম্পর্কে কিছু জানি না। ছেলেটাকে দেখছেন? মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। ছেলেটার জন্য আপনাকে এবারে কিছু বললাম না, ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল, বিয়েটা যে তুমি ভেঙে দিলা না, মানে হলো না, এবারের মেয়েটার কি হবে বাবা? ওকে কে বিয়ে করবে বলো? সুজন স্পষ্ট বুঝতে পারলো চাচির ইঙ্গিত। মেয়েটাকে তার সংসারে রাখতে চাইছে না। সে পরিচিত হবার সময় সে বলেছিল কনের বাবা মা নেই। সে আর তার স্বামী এখন মেয়েটার বাবা মা, অথচ এখন সব ফুস ফুস হবে নাই বা কেন, সব তো ছিল নাটক। সুজন কাজীর দিকে তাকাতে কাজী নড়ে চড়ে বসলো। সুজন খানিকটা সময় নিয়ে কপাল কুঁচকে শুধালো, কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। সুজন বিরক্তির স্বরে বলল, বারবার বুড়োটাকে টানছেন কেন বলুন তো? আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষকে দেখতে পাচ্ছেন না? কাজী অবাক কণ্ঠে বলল। সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যজনিত কণ্ঠে বলল, তুমি বিয়ে করবে ওই মুখপুরি মেয়েটাকে? হ্যাঁ, কোনো সমস্যা? আর নিজের ভাষা ঠিক করুন। আশা চমকে তাকালো। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সুজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলল, কথা বলবে না, কবুল বলতে বললে তবেই বলবে। সুজন কাজীর দিকে নিজেই আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল, কি কাজী সাহেব, এদিকে কি শুনছেন? বিয়ে পড়ান দ্রুত, নতুন বউ নিয়ে বাড়ি যাওয়ার তাড়া আছে। বোঝেনি তো, নিশ্চয়ই আপনারও বাড়িতে বউ অপেক্ষা করছে। কাজী সাহেব মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল। নির্লজ্জ ছেলে। আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার, এমন দয়া তো আমি চাই না। সুজন রেগে গেল। আশার হাত চেপে ধরে হিস হিসিয়ে শুধালো, ডোন্ট টক, আই রিপিট, এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎ স্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে মুখ ফুলিয়ে বসে রইল। আশা মনে মনে বলল,
এখন আর সাহস দেখে কি করবি আশা? দুদিন আগেই তো এই সাহসটা পাসনি, কি করে পাবো? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করলো তাকে যদি খাবার না দেওয়ায় ভয় দেখানো হয়, তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কে এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছেই তো, তার চাচি তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়, ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল, তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিল বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল। সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লক্ষ সঙ্গে আমাকেও ধার্য করুন। কাজী হতবাক হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকে শুরু করে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিয়েটা আরো কিছুদিন আগে হলে তার চেয়ে খুশি বোধে আর কেউই হতো না, তবে সে এই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করছে, তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধ তার সৃজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজী কবুর বলতে বললে আশা চুপ করে রইল। সুজন তার হাত চাপ প্রয়োগ করে ফিস ফিস করে বলল, কবুল বলো, কি হলো বলো। সুজন চাপ বাড়ালো। আশা ব্যথা সহ্য করতে না পেরে এক পর্যায়ে কবুল বলেই দিল। বিয়ের শুরুটা লোকটা ব্যথা দিয়ে করলো, বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যাবেলা ফুফু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসপি এসে জিজ্ঞেস করলো, ফুপি আপনার কিছু লাগবে? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলবো? ফুফু মাথা নেড়ে বললেন, না থাকুক, দেখতে ভালো লাগছে। আর শোনো, অনুভবকে বলো আমার রুমের ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসপি মাথা নাড়ল। আর ওদের ফোন দিয়েছিলে? আমি এলাম আর ওদের গ্রামে যেতে হলো। আমার ব্যাপার সব কিছুতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করার কি আছে? শুধু কাঠ পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসেপশন তো একবারেই হবে না, তাই না বলুন? হ্যাঁ তা তো বটেই। আমার অনুভবের কোনো কিছুতে কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসপি মাথা নাড়ল। মেজে বউ এখন বাপের বাড়ি কেন গিয়েছে? এক্ষুনি কল করো ওটাকে। আমায় ধরিয়ে দাও দেখি। মেয়েটা বড্ড বেত্তুমিজ, বড়দের সম্মানই করতে জান না। সেদিন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটা সালাম পর্যন্ত দিল না। অভদ্র মেয়ে মানুষ। তাসবি হাই ছাড়তে ছাড়তে ফুপুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগলো। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই, একটু চুপ কর না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফ, অসহ্য। তাসবি কি যেন নিতে রুমে এসেছিল, এইটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্ন তন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজছিল, পেল না। অথচ তার কেবল মনে পড়লো সেগুলো তো যে ঝটপট ফ্রিজে ঢুকে রেখেছিল। মনটা যে হঠাৎ কি হলো। নিস্তব্ধ ল্যাপটপে রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবার দ্রুত বেরিয়ে যেতে নিলেই নিস্তব্ধ ঝটপট উঠে দাঁড়ালো। এসে তাসফির হাত টেনে ধরলো, দরজা চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধালো, কি ব্যাপার বলো তো তোমার? ফুপ্পি আসার পর থেকে দেখছি সারাক্ষণ ফুপ্পির সঙ্গে লেগে থাকছো। এই অবলা মানবকে তো পাত্তাই দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। রাতে ঠিকঠাক শুতে পারলাম না এখন। তাসফি মোচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন, আমার নিচে কাজ আছে। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে। বাহিরে কিসের কাজ শুনি? কচু, তবে খাবার পেটে যাবে কেমনে করে শুনি? নিস্তব্ধ বোকা হাসে, মাথা চুলকালো। বউ বলুন। আজ বাকিটুকু বলার আগে তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। অসভ্য লোক। যা বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজ রাতের খাবারের মেনু কি? তাসফি যেতে যেতেই ভেঙচি কাটলো। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো, তোমার ভেঙচির আমি 13টা যদি না বানিয়েছি। নিস্তব্ধের হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়ালো অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে এয়ারপড কানে গুজল। বল। চাচার দোকানে আয় এক্ষুনি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলেছি আয় না ভাই, এত প্রশ্ন করিস না তো। নিস্তব্ধ কপাল কুচকে ল্যাপটপ বন্ধ করলো। আসছি। জীবনে তোরা এক ফোঁটা শান্তি দিলি না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিজে আছি অশান্তিতে, তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার থেকে সবাই একসঙ্গেই বনবাসে চলে যাই। হ্যাঁ সেই, আসছি, রাখ।
আশা উদাসীন ভঙ্গিতে বসে আছে সুজনের রুমে। সুজন রুমে নেই, কোথাও গিয়েছে হয়তো। এই তো খানিকক্ষণ আগেই এলো তারা। প্রথমবার সে নিজে থেকে এসেছিল, আর আজ দ্বিতীয়বার তাকে আনা হলো। কে জানতো ভবিষ্যতে তার জন্য এই দিনটি অপেক্ষা করেছিল। প্রথম দিন যে নিজের রুম থেকে তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল। সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ জানে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন আশাকে নিয়ে তাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। রাহেলা বেগম দরজা খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুজন আর তার পাশে দাঁড়ানো বউ সাজে আশার দিকে। কি হলো মা, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে? তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। বউ চাই বউ চাই বলে বলে তো পাগল করে দিচ্ছিলে। নাও, বউ এনে দিলাম, এবারে বরণ করে ঘরে তোলো। রাহেলা বেগম অতি আনন্দে চিৎকার করে স্বামীকে ডাকলেন। ওগো শুনছো, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ছেলে আমার গেল বিয়ে খেতে, শেষে সেই বিয়ে করে এলো, সঙ্গে নাক মুখ ফাটিয়েও এসেছে। ওগো, কে কোথায় আছিস? একটু ধান দুব্বা নিয়ে আয়। আশাকে যে তিনি আনন্দে কতবার চুমু খেলেন কপালে চোখে মুখে তার হিসেব নেই। আশার চোখ ছলছল করে উঠল। বাবা মা মারা যাওয়ার পর কবে এতটা আদর পেয়েছে সে কারও মনে নেই। আশা ফুপিয়ে কেঁদেই দিল। রাহেলা বেগম অস্থির হয়ে উঠল। ওমা, কি হলো, কাঁদছো কেন? কোথাও ব্যথা পেলে নাকি? এই আশা। আশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহেলা বেগম তার মাথায় হাত বুড়ালো। আশা ভেজা কণ্ঠে বলল, তোমাকে মা বলে ডাকি? ওমা, শুনো বোকা মেয়ের কথা। মাকে মা বলে ডাকবে না তো কি বলে ডাকবে? আশা আবেগে আপ্লুত হলো। মা। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলাতে লাগলেন পরম যত্নে। সুজন উঠে বলল, তোমরা থাকো, আমি আসছি একটু। রাহেলা বেগম আশাকে বুকে রেখেই বলল, সে কি কথা? দেখছিস না মেয়েটা কাঁদছে, একটু সান্ত্বনা দিবি না? যা, মেয়েটাকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হতে দে। সুজন গমগমে কণ্ঠে বলল, তুমি নিয়ে যাও। সে কি কথা? তোর বউকে তোর রুমে তুই নিয়ে যাবি, আমি কেন নিয়ে যাব? আশ্চর্য। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আসো। এভাবে বলতে হয় নাকি? মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে পারবে নাকি? কোলে করে নিয়ে যা। সুজন হতবাক হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? রাহেলা বেগম ভাবলেশীন কণ্ঠে বলল, তো না থাকার কি আছে? এই রুমু, চল চল, আমরা ওদিকটায় যাই, রান্না বান্নার ঝামেলা আছে, আয় আয়। রাহেলা বেগম যেতে যেতে পিছু ঘুরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা। সুজন দীর্ঘশ্বাস ফেলে আশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আশা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে সুজনের পাঞ্জাবি এক টুকরো চেপে ধরল। পেছন থেকে রাহেলা বেগম হাসলেন। যাক, ছেলেটা জব্দ হয়েছে বেশ। সুজন বিড়বিড় করে বলল, আমার কোলে ওঠার তোমার ভারী শখ, তাই না? আশা নাক টেনে বিরক্তির স্বরে বলল, আমি কি আপনাকে বলছি নাকি কোলে তুলে? এই, একদম ভেঙচি দেবে না, ঠোঁট ভেঙে দেব। নরম জিনিস ভাঙা যায় না, কাটতে হয়। হ্যাঁ, সেই সময় হলে সেটাই করব। দেব না? পারবেন না? চ্যালেঞ্জ করছো তুমি এই সুজনকে? আশা জবাব দিল না। রুমে এসে সুজন তাকে নামিয়ে দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে, মা খাবার দিলে খেয়ে ঘুমিয়ে যাও। সুজন বেরিয়ে যেতেই আশার মনে হলো অজান্তেই সুজন তাকে কৈফত দিল। কেন জানি না আশার মনটা ভালো হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলল। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো মাহিন আর সৃজন দুজন গালে হাত দিয়ে বসে আছে, আর সুজন সমানে পায়চারি করছে। গায়ে তার লাল টুকটুকে পাঞ্জাবি। নিস্তব্ধ অবাক কণ্ঠে বলল, আশ্চর্য, হয়েছেটা কি বলবি তো? এভাবে পাইচারি কেন করছিস? আর লাল পাঞ্জাবি কেন হঠাৎ? বিয়ে শাদী সেরে এলি নাকি? সুজন ওদের সামনে এসে বসে বলল, দোস্ত প্লিজ তোরা রাগ করিস না, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তিনজন উৎসুক দৃষ্টিতে চাইল। সুজন মিনমিন করে চাইল, পকেটে ভাঁজ করে রাখা কাবিন নামাটা ওদের সামনে মেলে ধরল। তিনজন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, একবার সুজনের দিকে তো একবার কাবিনের দিকে। নিস্তব্ধ হতবম্ব গলায় শুধালো, ভাই তুই ঠিক আছিস তো? মানে আমাদের না জানিয়ে সোজা বিয়ে? কনে? আশা? কোন আশা? তোর ভাবির ফ্রেন্ড নাকি?
সুজন মুখ কাচুমাচু করে মাথা নাড়ল। মাহিন বলল, বুঝলাম বিয়ে করছিস, কিন্তু আমাদের একটাবার জানাতে পারতিস। সেটা তোর সঙ্গে কথা নেই, এমন একটা কাজ করলি। সুজন দ্রুততার সহিত তখনকার পরিস্থিতি বুঝিয়ে বলল ওদের। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, মানলাম, কিন্তু তুই কি আশাকে পছন্দ করিস? দেখ, আমার মতো একই ভুল করিস না, মেয়েটা ভালো, কষ্ট পাবে। সুজন মিনমিন করলো। নিস্তব্ধ ধমক দিল, বিড়ালের মতো মিউ মিউ করবি না, স্পষ্ট করে বল। সুজন মাথা নাড়িয়ে বলল, কিছুটা, ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সৃজন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, কথা বলতে ভালো লাগে, চেহারা ভালো লাগে না তোমায়? নিস্তব্ধ কৌতুক করে বলল, তলে তলে টেম্পু চালাচ্ছ অথচ আমাদের বলনি। বাহ, বেশ বেশ। দেখ ভাই, এমন কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গিয়েছি। নিস্তব্ধ জিজ্ঞেস করলো, তো আশাকে কোথায় রেখেছিস? আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? কোনো ঝামেলা করেনি তো? হ্যাঁ, ওকে বাড়িতেই রেখে এসেছি। বাবা মা ওকে চিনতো, কোনো ঝামেলা করেনি। সৃজন বলল, করবে কেমন করে? বিয়ের জন্য তারা তো তোমায় আজ থেকে বলছে না। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বলল, যাক, অবশেষে তুই বিয়েটা যে করেছিস এতেই আমরা খুশি। কাল আমরা সবাই যাব আমাদের নতুন বর কনেকে দেখতে। সবাই তাল মেলালো নিস্তব্ধর কথায়। সৃজন বলল, হ্যাঁ দাঁড়া, আমি আয়নার আরশিকে বলে দিচ্ছি। নিস্তব্ধ বন্ধুকে জড়িয়ে ধরে কংগ্রেচুলেশন জানালো। ফিস ফিস করে বলল, তা বাসরটা কি আজই সেরে ফেলার প্ল্যান করছো নাকি বন্ধু? সুজন বিস্মিত দৃষ্টিতে নিস্তব্ধের পানে চাইল। তার বিশ্বাস হচ্ছে না নিস্তব্ধ এমন বেফাস কথা বলতে পারে। ভাই, তুই ঠিক আছিস তো? ভাবি আদিত্য আজ তো আছে তো? নিস্তব্ধ অভিনয় করে বলল, ছি ছি, কি সব আস্তাক ফিরুল্লাহ মার্কার কথা বলছিস? সবাইকে নিজের মতো ভাবো নাকি? সুজন নিস্তব্ধর ঘাট চেপে ধরে বলল, শালা, আমি আজই বিয়ে করেছি, এখন পর্যন্ত একটা চুমু খেতে পারলাম না বউকে, আর তুই আমায় অপবাদ দিয়ে দিলি। নিস্তব্ধ হাসতে হাসতে বলল, ছাড়, আরে দম আটকে যাবে তো, কি করছিস? সৃজন আর মাহিন বলল, ভাই আমি আর 2 দিন সফর করব, তোদের বাসর সাজিয়ে দিয়ে আসবো নে। আর 2 দিন পর তুই নিস্তব্ধ রিসিপশনে, বেটার বাসরও তো আমাদের সাজাতে হবে। সুজন টিটকারি করে বলল, তোদের কি মনে হয় বেটা, এখনো বাসর না করে বসে আছে? সৃজন আর মাহিন নিস্তব্ধের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নিস্তব্ধ দাঁত কেরিয়ে হাসলো। দেখেছিস বন্ধু, আমাদের আর বিবাহিত সিঙ্গেল নেই। ওদের খুনসুটিতে দোকানদার চাচা মুচকি মুচকি হাসে। সুজন বলল, একটা হেল্প লাগবে ভাই। কি হেল্প বল? মানে আমি কি করব বুঝতে পারছি না, হুট করে বিয়েটা করে ফেললাম কিন্তু। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ সুজন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা কখনো করিস না, পরে পস্তাবি। যাই করিস মেয়েটাকে কোনোভাবে আর কষ্ট দিস না। যা শুনলাম মেয়েটা ছোট থেকে অভাগী, আর তুই নতুন করে তার হৃদয়ে দাগ কাটিস না। আর যাই করিস ভেবেচিন্তে কাজ করিস। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বাসায় গিয়ে তাসফিকে খবরটা দিল না। আশাকে নিয়ে মেয়েটাও ভারী চিন্তায় ছিল। সে ভাবলো কাল একেবারে সারপ্রাইজ দেওয়া যাবে। সুজন নিজ রুমে ঢুকে দেখলো তার নববিবাহিতা বধূ শাড়ি না পাল্টেই এভাবে শুয়ে পড়েছে। শাড়ি তার খানিকটা এলোমেলো। সুজন গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। কাল রাতেও সুজন মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল, অথচ দেখো একদিনের মাথায় মেয়েটা তার ঘরে এসে উপস্থিত। নিয়তি কখন কাকে কিভাবে সব মিলিয়ে দেবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। সুজন কি কখনো ভেবেছিল আশাকে সে এই মুহূর্তে বিয়ে করবে? সে তো কল্পনাও করেনি। সুজন আশার নিষ্পাপ মুখবয়ের দিকে তাকালো। হাত বাড়িয়ে সুজন লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। কমলা আলোয় নববধূর মুখটা বড্ড মায়াবী লাগছে। সুজন নিজের অজান্তেই এগিয়ে গেল এই মুখশ্রীর পানে। প্রথম পবিত্র চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। কেমন ঘোর কাজ করছে তার। সুজন দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সুজন ওয়াশরুমে ঢুকে যেতেই আশা চোখ মেলে তাকালো। সে ঘুমায়নি। সারাদিন এত ঝড়ঝাপটা যাওয়ার পর কারোই বা ঘুম আসে? তখন দরজা খোলার শব্দ পেয়ে আশা ঘুমের ভান ধরেছিল। কাজটা সে খুব ভালো করতে পারে, কিন্তু সুজন এমন একটা কাজ করে বসবে তার কল্পনাতেও ছিল না। স্বামীর নিকট হতে প্রথম আদরটা সে এভাবে পাবে কোনোদিন ভাবেইনি। ইস, যদি সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো তবে তো এই দারুণ অনুভূতিটা সে মিস করে যেত। আশা মনের মাঝে কেমন রঙিন প্রজাপতির দল পাখা মেলে উঠছে। তারা নতুন ভাবনায় স্বপ্ন বুনছে। তবে কি সুজন স্যার বিয়েটা মন থেকে করেছে?
নিস্তব্ধ ঘুম থেকে উঠে তাসফিকে দেখতে পেল না, আর মোড়া ভেঙে এসে উঠে বসলো। উদম গায়ে পাশে রাখা টি শার্ট জড়ালো। ফ্রেশ হয়ে এসে হঠাৎ বালিশের পাশে চোখ যেতেই নিস্তব্ধ ভ্রু কুঁচকে তাকালো। যে জিনিসটা হাতে নিল হলুদ খামে নীল চিরকুট। কোথা থেকে আসলো এটা? তাসফি রেখেছে কি? অবাক চোখে চেয়ে নিস্তব্ধ ভাঁজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় ডাক্তার সাহেব, মনে আছে সেদিন ফার্ম হাউসে আমায় প্রশ্ন করেছিলেন কেন এত জ্বালাতন করছি আপনাকে? নিশ্চয়ই মনে আছে। আজ তার উত্তর দেব। বিয়ের প্রথম থেকে মানি না করে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছেন। সবসময় আমায় হেয় করে কথা বলেছেন, টিটকারি মেরেছেন। চাইতেও বাবার মৃত্যুর পরে আপনি আমার পাশে এসে বসেননি। কিসের এত জড়তা ছিল আপনার? আপনার এত কিছুর বদৌলতে একটু তো জ্বালাতন করাই যায়। তবে আপনি বেশ দায়িত্ববান। মুখে হেয় করলেও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি আমায় নিজের জালে বন্দি করে ফেলেছেন, হাতের মুঠোয় কবজা করে ফেলেছেন। আসলে ব্যাপারটা এখানে পুরোটাই উল্টো ঘটেছে। তবে আপনি ভীষণ বুদ্ধিমান। ব্যাপারটা উল্টো করলে কি হয় আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন। বুঝে থাকলে বলুন ঠিক কি না। আপনি আমার কবজায় আসেননি। আমি আপনাকে এই মুহূর্তে যা করতে বলবো আপনি কি তা করবেন না? আমি যা বলবো তা কি শুনবেন না? বিয়ের পরদিন সকালে যখন আমায় অর্ধনগ্ন দেখেছিলেন আপনি, তো সেই দিনই এই তাসফির মায়ায় পড়েছিলেন। সেটা তো আপনার চাউনি বলে দিচ্ছিল, কিন্তু আপনি তো তা স্বীকার করবেন না। বুক ফাটবে তবু মুখ ফাটবে না আপনার। আপার কাছে গিয়ে শুধু কতগুলো ঢপ মারলেন। আপনার কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল আপনার মুখে সুপারগুলো মেরে বন্ধ করে দেই, অসহ্য। এরপর আমায় ঘর থেকে বের করে দিলেন। কেন দিয়েছিলেন সেটারও আমি বুঝেছিলাম পরে। আপনি আমায় দেখে বারবার সিরিয়াস হচ্ছিলেন, কিন্তু আপনি মানতে চাইছিলেন না যে একটা অষ্টাদশী পিচ্চি মেয়ের প্রতি আপনার কোনো অযাচিত মনোবাসনা সৃষ্টি হোক। আর আপনি কোনো ভুল করে ফেলেন। আপনি বারবার মুখে বলেন মানি না, কিন্তু মনে মনে ঠিকই মানতেন। কি সুন্দর করে সেদিন তৃপ্তির সাথে প্রতিবাদ করলেন, আমায় নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিলেন। আমি সেদিন বুঝেছিলাম আপনি আমার অসম্মান হোক তা কোনোভাবেই চাইবেন না। প্রতিনিয়ত বলতে থাকেন আমায় ভালোবাসেন না, অথচ সেদিন আমায়ও বাড়িতে পর্যন্ত চুমো পর্যন্ত খেয়ে ফেললেন। কথায় কথায় আমার কোমর ধরা আপনার যেন স্বভাবে পরিণত হলো, অথচ মুখে বলছেন ভালোবাসি না। এক নম্বরের অসহ্য লোক আপনি। আমার ইচ্ছে হতো কি মাঝে মাঝে জানেন, আপনার চুলগুলো টেনে ছিঁড়ে দেই। আপনার ওই মুখ আমি চিরজীবনের জন্য আঠা দিয়ে বন্ধ করে দেই, যেন পরবর্তী কোনো দিন ও কথা বলতে না পারেন। পরে ভাবলাম না থাক, তাতে তো আমারই লস। পর মুহূর্তে আপনি আমায় ভালোবাসার কথা বলবেন কেমন করে? সবসময় মাথা উঁচু করে থাকেন, মনে হয় আমার সামনে মাথা নিচু করলে আপনার জাত চলে যাবে। বাবার মৃত্যুর পরে ভাবলাম না, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে আপনি আপনার মনের কথা কোনোদিন স্বীকার করবেন তো নাই, শুধু শুধু আমায় অস্থিরতা নিয়ে থাকতে হবে। কি মুশকিল বলুন তো। আপনার জন্য আজ আমার এত দুশ্চিন্তা। সারা জীবন মুখে ওই একই বলি আওড়াবেন। ভাবলাম যাক, কাটা দিয়েই কাটা তোলা যাক। তবে এবারে আপনাকে আপনার মাধ্যমে হিসেবে কাজে লাগাতে হবে। ব্যাস, আপনাকে বলে দিলাম ডিভোর্সের কথা। আমি শিওর ছিলাম আপনি আমায় কখনোই ডিভোর্স দিবেন না। কি করে দেবে? যে লোক প্রতি রাতে আমার ঘ্রাণ ব্যতীত ঘুমাতে পারে না, আমার ওড়নাখানা আঁকড়ে ধরে রাখে, সে কি করে আমায় ডিভোর্স দিবে? আপনি যখন আমার ডিভোর্স দেওয়া নিয়ে ছটফট করছিলেন, আমি তখন মুচকি হাসি। কি যে মজা লাগছিল, কি করে বোঝাই আপনাকে। গেমটা শুরুই খুবই সুন্দর ছিল। আপনাকে অতিষ্ঠ করতে ভালোই লাগছিল। এতদিন আমায় জ্বালাতন করেছেন, এবার দেখুন কেমন লাগে। আপনাকে ডিভোর্স দেওয়া আমার কোনো ইচ্ছে ছিল না,
তাছাড়া আমি তো জানতাম আপনি ডিভোর্স না দিলে আমার পক্ষে তো কখনোই সম্ভবই নয় ডিভোর্স দেওয়া। আপনাকে আমি কেন ডিভোর্স দিব? যাকে ভালোবাসি তাকে কেন ছেড়ে দিব? আমি শুধু চেয়েছিলাম আপনি আমায় অনুভব করুন, আমার শূন্যতাকে অনুভব করুন, আমায় আঁকড়ে ধরে রাখুন জোর করে। মাঝে মাঝে আপনার ওপর ভীষণ রাগ হতো, এরপর আপনাকে ইগনোর করতে শুরু করলাম। আমি চাইছিলাম আপনি নিজে থেকে কোনো অ্যাকশন নিন, নিজের হক নিজে বুঝে নিন, নিজে আমানতকে নিজে সংরক্ষণ করুন। আমি কেন এত দিক সামলাতে যাব বলুন? ব্যাস, নিশানা কাজে লেগে গেল। নিস্তব্ধতা পেরিয়ে আমার কাছে এলো, আমায় হৃদয় উজাড় করে ভালোবাসা দিল। কিন্তু তখনও আপনি আমায় ভালোবাসার কথা বলেননি। আপনার নত স্বীকার আমার ভালো লাগলেও আমি যে ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনার দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। কিন্তু ভালোবাসি বলেই যে শুধু ভালোবাসা বোঝাতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যখন আপনার চিরকুটখানা পেলাম, বিশ্বাস করুন জীবনের প্রথম আমার এতটা আনন্দ হয়েছিল, ইচ্ছে হচ্ছিল আপনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরি। কিন্তু আপনি তো বহুত শিয়ানা, ইচ্ছে করে আমায় জ্বালাতন করছিলেন লুকোচুরি খেলে, সঙ্গে আনন্দ নিচ্ছিলেন। বাই দ্য ওয়ে, আপনার বন্ধুরা ভীষণ ভালো মানুষ, আপনাকে নিয়ে তারা অনেক চিন্তা করে। আপনার মনের কথা বুঝতে পেরেই বোধহয় তারা আমার কাছে এসেছিল আপনাকে ডিভোর্স না দেওয়ার আর্জি নিয়ে। আমিও সেদিন ওনাদের আমার প্ল্যান বলেছিলাম। আমি কিন্তু ওনাদের বলিনি কথাগুলো, আপনাকে বলতে নিষেধ করতে। কিন্তু আফসোস, ওরা আপনাকে বলেনি। বিয়ের দিন যখন আমাকে মানি না বলেছিলেন, তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমার নাম ছাড়া অন্য মেয়ের নাম মুখে নিতেও আপনার দ্বিধা হবে। আমি কি তা পেরেছি ডাক্তার সাহেব? আপনাকে কি নিজের কবজায় করতে ব্যর্থ হয়েছি? ইতি আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নিস্তব্ধ চিঠি উল্টালো, অপর পাশে লেখা, আপা রুমে আছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিস্তব্ধ চিঠি হাতে এক দৌড়ে বাসন্তী রুমে এসে পৌঁছালো। তাসফিকে রুমের মাঝে দেখে এক দৌড়ে গিয়ে তার কোমর জাপটে ধরে গোল গোল ঘোরাতে লাগলো। কি করছেন? পড়ে যাবো তো নামান। নিস্তব্ধ তাকে নামিয়ে বিছানার সঙ্গে চেপে ধরলো, অজস্র চুমুতে একাকার করে দিল তাসফির গাল, মুখ, ঠোঁট। তাসফি বাকরুদ্ধ। এই করতে সে ডেকেছিল লোকটাকে? হায় কপাল, কোনোদিন লোকটা শুধরাবে না। নিস্তব্ধ তাকে ছাড়তে তাসফি হাঁপাতে হাঁপাতে নিস্তব্ধ পানে রাগী চোখে তাকিয়ে বলল, এটা আপনার উত্তর? এই জন্য ডেকেছি আমি আপনাকে? অসভ্য মানব, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ তাসফিকে পেছন থেকে জড়িয়ে রেখে ফিস ফিস করে বলল, আমার উত্তরের অপেক্ষা রাখে না বউ, তুমি ঠিক। এই নিস্তব্ধ ইয়াসার আজন্মকালের জন্য তারা অর্ধাঙ্গীরের নিকট বন্দিনী। যা বলেছে সবই ঠিক আছে বউ, কিন্তু একটা বিষয় তুমি জানো না। তাসফি ভ্রু কুচকে চাইল। নিস্তব্ধ বলল, তা না হয় অজানাই থেকে যাক। এই মানব জীবনে সব যে জানতে নেই, যা জানছো তা নিয়েই সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর সব রহস্যকেই বা সম্পূর্ণ জানে। তাসফি ভেঙচি কাটলো। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে কামড় বসালো। তাসফি মৃদু আর্তনাদ করে উঠল, তোমায় বলেছিলাম আমার সামনে মুখ ভাঙাবে না, পরে অঘটন ঘটলে আমার দোষ নেই। আচ্ছা, কথাগুলো চিঠিতে না বলে সামনাসামনি মুখে বললে তো আমার সুবিধা হতো। হ্যাঁ, সেটা তো আমি জানি আপনার সুবিধা হতো। সামনাসামনি বলতে গেলে কথা আর শেষ করা হয়ে উঠতো না। আপনি কথার মাঝে 100 বার বা হাত ঢুকাতেন, সেটা আমি খুব ভালো করেই জানতাম। নিস্তব্ধ দাঁত মাথা চুলকে মেকি হাসলো। উফ, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ চুমু খেতে নিতেই হঠাৎ রুমে ফুপু আসলো। ফুপু ওদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাসফি লাফ দিয়ে সরে গেল তৎক্ষণাৎ। ফুপি চোখ মুখ কুচকে বলল, নিস্তব্ধ মাথা চুলকে বোকা হাসলো। ফুপু যেতেই নিস্তব্ধ তাসফিকে ফিস ফিস করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বউ, রেডি হও, আমরা বের হব। তাসফি শুধু চোখ পিটপিট করে চাইল। সুজনদের বাড়িতে এই মুহূর্তে তাসফি সহ নিস্তব্ধ, সৃজন, মাহিন, আরশি, আয়ানা সবাই উপস্থিত। তাসফি আর নিস্তব্ধকে চিনলেও বাকি সবাই আশার নিকট অপরিচিত। সকলের চাউনি দেখে আশা লজ্জায় মিয়ে যাচ্ছে। তাসফি এসেই দৌড়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরলো, কানে কানে ফিস ফিস করে বলল, তুই কি কাণ্ড ঘটিয়েছিস রে? আমার পাখির বাসা তলে তলে টেম্পো চালিয়ে আমার দেওরকে বিয়ে পর্যন্ত করে নিলে।
আর আমরা টু শব্দটি পেলাম না। আশা অসহায় চোখে চেয়ে বলল, বিশ্বাস কর বনু, সব হঠাৎ ঘটেছে। ভবিষ্যতের কাহিনী সম্পর্কে আমি নিজেও অবগত ছিলাম না। তাসফি ভাব নিয়ে বলল, ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস, যা। সৃজন বলল, কি করছিস দোস্ত? তুই তো কামাল করে দিয়েছিস, সুন্দরী বউ একদম আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি। হ্যাঁ, বাহ বাহ। আশা সকলের কথায় লজ্জায় মিয়ে যাচ্ছে। আর দেখো তার বরমশাই কেমন দাঁত কেলিয়ে হাসছে, অসভ্য পুরুষ মানুষ। সবাই চলে যেতেই আশা সুজনের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে শুধালো, আপনার বন্ধুরা সবাই আসবে, আমি তো বলেননি আগে? সুজন নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তোমায় কেন বলতে হবে?